তো ড্রামার শুরুতেই আমাদেরকে ইউহান নামের একজন হাই স্কুল পড়ুয়া ছেলেকে দেখানো হয়। সে তার জীবনের সবচেয়ে খারাপ দিনের কথা মনে করছিল। আগে তার একটা স্বপ্ন ছিল, সে একজন বিখ্যাত মার্শাল আর্টের খেলোয়াড় হবে, কিন্তু একটা ম্যাচের সময় তার গোড়ালিতে মারাত্মক ইনজুরি হয়, আর সেই ইনজুরির কারণেই তার স্বপ্নটা চিরদিনের জন্য ভেঙে যায়। কারণ এখন সে আর কখনো মার্শাল আর্ট খেলতে পারবে না। এসব ভেবে ইউহান খুব মন খারাপ করে বসেছিল। ঠিক তখনই ড্রামার মেইন ফিমেল লিড জিউন তাকে ডাক দেয়। আসলে জিউন ইউহানকে পছন্দ করত, আর ওরা দুজন ছোটবেলা থেকেই একে অপরকে চেনে। এরপর আমাদের তাদের ছোটবেলার কিছু স্মৃতিও দেখানো হয়, যেখানে দেখা যায় তারা ছোটবেলার ফ্রেন্ড এবং একজন আরেকজনকে খুব ভালোভাবে জানে। ঠিক তখনই সেখানে ওদের আরো একজন বন্ধুকে আমরা দেখতে পাই, যার নাম ইয়ংজু। আসলে সে জিউনকে পছন্দ করে, আর এই সময় আরেকজন মেয়েকেও দেখানো হয় যার নাম বিয়ল। সে আবার ইয়ংজুকে পছন্দ করে। তাই ইয়ংজু যখন জিউনের দিকে তাকিয়ে থাকে সেটা তার একদমই ভালো লাগে না। মানে এখানেই আমাদের ড্রামার একটা ট্রেইলার টাইপ দেখানো হয়, যাতে বোঝা যায় সামনে অনেক টুইস্ট আসবে এবং গল্পটা বেস্ট ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা এখন বর্তমান সময়ে চলে আসি। এখানে আমাদের প্রথমেই জিউনকে দেখানো হয়, যে তার টিচার মিস্টার কিমের জন্য প্রতিবাদ করছিল, কারণ মিস্টার কিমকে অন্যায়ভাবে স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে, আর জিউন চায় না তিনি কোনোভাবে স্কুল ছেড়ে চলে যান। ঠিক তখন ইউহান সেখানে এসে জিউনকে প্রতিবাদ করতে দেখে বলে, শুনেছি আজ বৃষ্টি হবে, তাই এসব নাটক বন্ধ করো। এটা শুনে জিউন বিরক্ত হয়ে বলে, তুমি তোমার নিজের চরকায় তেল দাও, আমার কথা না ভাবলেও চলবে। তো তাদের কথার মধ্যে দিয়ে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায় এবং ইউহান তার ছাতাটি ওপেন করে। এই দেখে জিউন মনে মনে ভাবে যে ইউহান হয়তো তার ছাতার নিচে তাকে ঠাঁই দেবে, কিন্তু না, তেমনটা হয় না। ইউহান জিউনকে কোনো গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়। তো সেখানে তুমুল বৃষ্টি পড়ছিল, যেই কারণে জিউন মাথার উপর কার্ডবোর্ড রেখে একটা গাছের নিচে দাঁড়িয়ে থাকে। ইউহান পিছনে ফিরে তাকায়। আসলে জিউনের জন্য তার চিন্তা হচ্ছিল। উপরে উপরে সে যতই জিউনকে গুরুত্ব না দিলেও কিন্তু ভিতরে ভিতরে জিউনের জন্য তার অনেক চিন্তা হচ্ছিল, কিন্তু তারপরেও সে সেটা প্রকাশ করে না এবং কিছু না বলে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা স্কুলের পিটি কোর্ট দেখতে পাই, যেখানে স্টুডেন্টরা হাই জাম্প প্র্যাকটিস করছে। ইউহানের পালা আসতেই তার এক বন্ধু এসে বলে, ভালো করে জাম্প করিস, সবাই কিন্তু তোকে দেখছে। ইউহান বলে, তাতে আমার কি? তখন তার বন্ধু বলে, ওই দেখ তোর ক্রাশ বিয়লও তোকে দেখছে। অ্যাকচুয়ালি বিয়ল হচ্ছে ড্রামার সেকেন্ড ফিমেল লিড, আর ইউহান তাকে পছন্দ করে। শুধু তাই না, বিয়ল পড়াশোনাতেও খুব ভালো। ইউহান কল্পনা করতে শুরু করে সব মেয়েরা আর বিয়ল তাকে চেয়ার আপ করছে। এটা ভেবে সে নার্ভাস হয়ে যায়, কিন্তু ঠিক তখনই সে কিছু মার্শাল আর্টের প্লেয়ার আর কোচকে দেখতে পায়। তাদের দেখে সে পুরনো স্মৃতিতে চলে যায় এবং মনোযোগ হারিয়ে ফেলে। ফলাফল, জাম্প দেওয়ার আগেই সে ম্যাটের উপর পড়ে যায়। সব মেয়েরা তাকে দেখে হাসতে শুরু করে, এমনকি বিয়লও তাকে দেখে বলে, এ কি একদম লুজার নাকি? আর এভাবে সবার সামনে ইউহান অপমান হয়ে যায়, আর সে হতাশ হয়ে সেখানেই পড়ে থাকে। অন্যদিকে আমরা দেখি মিস্টার কিম নিজের জিনিসপত্র গুছিয়ে স্কুল ছেড়ে চলে যাচ্ছিল। তখন মিস রিন তার কাছে এসে বলে, আপনার অন্তত একবার স্টুডেন্টদের বিদায় বলে যাওয়া উচিত। কিন্তু মিস্টার কিম হেসে বলেন, আমি চুপচাপ চলে যেতে চাই। এই শেষ বিদায়ের ব্যাপারগুলো আমার কাছে একটু বেশি খারাপ লাগে। ঠিক তখনই প্রিন্সিপাল সেখানে এসে বেশ রুডভাবে মিস্টার কিমকে বিদায় জানান। এরপর মিস রিনকে তাড়াতাড়ি মিটিং এ আসতে বলে, কিন্তু মিস রিন সরাসরি বলে দেয়, আমি আগে মিস্টার কিমকে গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো। এটা শুনে প্রিন্সিপালের মুখ কিছুটা অন্যরকম হয়ে যায়। তারপর তিনি সেখান থেকে চলে যান। বাইরে এসে মিস রিন মিস্টার কিমকে বলে, বাচ্চারা আপনার উড ওয়ার্ক ক্লাস খুব পছন্দ করতো, এখন ওদের কি হবে? এটা শুনে মিস্টার কিমও একটু আবেগপ্রবণ হয়ে পড়েন। ঠিক তখনই তারা জিওনের আওয়াজ শুনতে পায়, যে কিনা ক্লাস বাদ দিয়ে এখানে মিস্টার কিমকে নিয়ে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। তারা দুজন জিওনের কাছে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে যে এখন এসব বন্ধ করা উচিত, কিন্তু জিওন আবেগ নিয়ে বলে, আমি একদমই চাই না আপনি চলে যান, আর আমি শেষ পর্যন্ত লড়াই করব। তখন মিস্টার কিম তাকে বুঝিয়ে বলেন, এভাবে ক্লাস মিস করা ঠিক না। এরপর তিনি নিজের হাতে বানানো একটা কাঠের জিনিস জিওনের হাতে দিয়ে বলেন, তুমি যখন বড় কিছু হবে তখন সবাইকে বলবে যে তুমি আমার স্টুডেন্ট ছিলে। জিওনের খুব খারাপ লাগছিল, কিন্তু সে শেষ পর্যন্ত মিস্টার কিমের কথা মেনে নেয়। তারপর তাকে বিদায় জানিয়ে ক্লাসে ফিরে যায়। এরপর সিন কাট হয় এবং আমাদেরকে ইউহানকে দেখানো হয়, সে তার কোচের সঙ্গে কথা বলছিল। তার কোচ তাকে বুঝিয়ে বলছিল, তোমার গোড়ালির ইনজুরির দিকে খেয়াল রাখা দরকার, এখন আর বেশি স্পোর্টসে জড়ানো উচিত না। আমরা আগে জেনেছি একটা ম্যাচের সময় ইউহানের মারাত্মক ইনজুরি হয়েছিল, আর সেই কারণে সে এখন আর কখনো আগের মতো খেলাধুলা করতে পারবে না। কোচের কথা শুনে ইউহানের খুব খারাপ লাগে। তারপর সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। ক্লাসেও সে চুপচাপ বসে থাকে। জিউন আবার বিষয়টা লক্ষ্য করে। ঠিক তখনই ইউহানের ফোনে একটা নোটিফিকেশন আসে, আজ তার সবচেয়ে কাছের বন্ধু গং এর মৃত্যুবার্ষিকী। তাই সে হঠাৎ করেই ক্লাস থেকে বের হয়ে যেতে শুরু করে। তার বন্ধুরা জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিস? কিন্তু ইউহান কোনো উত্তর দেয় না। এমনকি জিওনও তাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? তুমি কি ক্লাস ফাঁকি দিচ্ছ? তখন ইউহান বলে, সকালেই তো তুমি বলেছিলে যে নিজের চরকায় তেল দাও, আমি এখন সেটাই করছি। এই
কথা বলেই সে চলে যায়। রাস্তায় যেতে যেতে তার মাথায় বারবার কোচের কথাগুলো ঘুরছিল, যেন বারবার তাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে তার স্বপ্ন শেষ হয়ে গেছে। অবশেষে সে গঙের কবরের কাছে পৌঁছে যায়। সেখানে বসে সে নিজের বন্ধুর সাথে মনের সব কথা বলতে শুরু করে। সে বলে যে সে মার্শাল আর্ট ছেড়ে দিয়েছে, এছাড়াও নিজের কষ্ট, হতাশা আর ভবিষ্যৎ নিয়ে চিন্তার কথাও শেয়ার করে। এরপর কিছুক্ষণ সেখানে বসে থেকে সে চলে যায়। তো এরপর ইউহান যখন একদিক দিয়ে বের হচ্ছিল, ঠিক তখনই আরেক দিক দিয়ে একজন ছেলে সেখানে আসছিল। সে হলো ড্রামার সেকেন্ড মেল লিড ইয়ংজু। কিন্তু তারা একজন আরেকজনকে দেখতে পেলেও কেউ কাউকে না দেখার ভান করে। এক সময় তারা খুব ভালো বন্ধু ছিল, কিন্তু এখন তারা একে অপরের শত্রু। তবে তাদের মধ্যে কি এমন ঘটেছিল সেটা এখনো আমাদের দেখানো হয় না, সেটা আমরা পরে জানতে পারবো। এরপর আমরা রাতের একটা দৃশ্য দেখি। ইউহান তার দাদার দোকানে ফিরে আসে। সেখানে এসে সে দেখে তার দাদা দোকান পরিষ্কার করছে। এটা দেখে ইউহান বুঝে যায় যে খুব শীঘ্রই তার দাদা টাকার অভাবে দোকানটা বিক্রি করে দিতে বাধ্য হবে। এটা ভেবে তার আরো খারাপ লাগে। তবুও সে হাসি মুখে দাদাকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে সাহায্য করতে শুরু করে। এরপর সে দাদাকে একটা প্রমিস দেয়। সে বলে, আমি বড় হয়ে অনেক টাকা উপার্জন করব, তারপর এই দোকানটা আবার কিনে আনবো, আর তখন আমরা ধনীদের মতো জীবন কাটাবো। এটা শুনে তার দাদা হেসে ফেলেন আর বলে, যদি সত্যি এমন হয় তাহলে আমাকে আরো অনেক দিন বেঁচে থাকতে হবে, কারণ আমি তোমার স্বপ্নগুলো পূরণ হতে দেখতে চাই। এই কথা শুনে ইউহানের মুখেও অনেক দিন পর একটা হাসি ফুটে ওঠে। এর পরের দিন স্কুলে একটা সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে বাইরে থেকে আসা কিছু গেস্ট স্টুডেন্টদেরকে ক্যারিয়ার আর ইন্টার্নশিপ সম্পর্কে বুঝিয়ে বলছিল। একজন স্টুডেন্ট প্রশ্ন করে, পড়াশোনা আর চাকরি কি একসাথে করা সম্ভব? এটা কি খুব কঠিন হবে না? তখন গেস্ট তাকে বোঝায়, যদি তোমরা পড়াশোনার পাশাপাশি কাজও করো তাহলে শুধু বইয়ের জ্ঞান না, বাস্তব জীবনের অভিজ্ঞতাও পাবে, আর তার সাথে কাজের জন্য টাকা তো থাকছেই। ফলে 20 বছর বয়সে পৌঁছানোর আগেই তোমরা নিজের পায়ে দাঁড়াতে পারবে। এদিকে ইউহান মনোযোগ দিয়ে সব কথাগুলো শুনছিল, কারণ তার স্পোর্টস মার্শাল আর্ট হওয়ার স্বপ্ন শেষ হয়ে গেছে। এখন সে জানেই না ভবিষ্যতে কি করবে। আর সবচেয়ে বড় কথা, তাকে যেভাবেই হোক টাকা উপার্জন করতে হবে। তাই সে সোজাসুজি প্রশ্ন করে, ইন্টার্নশিপ করলে কত টাকা পাওয়া যায়? তার প্রশ্ন শুনে পুরো ক্লাসের সবাই অবাক হয়ে যায়, কারণ আগে ইউহান এসব বিষয়ে কখনো আগ্রহ দেখাতো না। গেস্ট একটু হেসে বলে, নির্দিষ্ট করে বলা কঠিন, তবে মোটামুটি ভালোই টাকা পাওয়া যায়। এটা শোনার পর ইউহান আবার জিজ্ঞেস করে, আচ্ছা ইন্টার্নশিপ আসলে কি? এবার সবাই আরো বেশি অবাক হয়ে যায়, কারণ সে ইন্টার্নশিপ কি সেটাই জানে না, অথচ আগে বেতনের কথা জিজ্ঞেস করছে। গেস্টও একটু হতবাক হয়ে যায়। তারপরে তিনি বুঝিয়ে বলেন, ইন্টার্নশিপ মানে কাজ শিখতে শিখতে কাজ করা, এতে অভিজ্ঞতাও হয়, আবার কিছু টাকা পয়সাও পাওয়া যায়। ঠিক তখনই একজন শিক্ষক এসে বলেন, আশা করি আজকের সেমিনার তোমাদের কাজে লাগবে। এরপর তিনি জানান যে আজ যারা গেস্ট হিসেবে এসেছেন তাদের কোম্পানিতে ইন্টার্নশিপের জন্য মাত্র একটা সিট খালি আছে। যারা আগ্রহী তারা যেন হাত তোলে। কথা শেষ হতে জিয়ন দ্রুত হাত তুলে ফেলে। অন্যদিকে ইউহানও হাত তুলতে যাচ্ছিল, কিন্তু তার বন্ধু তাকে থামানোর চেষ্টা করে। সে ইউহানের হাত চেপে ধরে বলে, তুই হঠাৎ এসব নিয়ে কেন ভাবছিস? কিন্তু ইউহান কোনো কথা না শুনে তার হাত তুলে দেয়। সেমিনার শেষ হওয়ার পর সবাই বাইরে চলে আসে। জিয়ন তখন ইউহানকে জিজ্ঞেস করে, তুমি হঠাৎ ইন্টার্নশিপ করতে চাও কেন? ইউহান প্রশ্নটা শুনে একটু বিরক্ত হয়। সে বলে, কেন? আমি কি ইন্টার্নশিপ করার যোগ্য না? এটা বলেই সে সেখান থেকে চলে যায়। এদিকে তাদের কিছু ক্লাসমেট দূর থেকে এই সব কিছু দেখছিল। তারা ভাবতে শুরু করে, ইউহান হঠাৎ ইন্টার্নশিপের জন্য নাম দিল কেন? একজন বলে, আমার মনে হয় ও জিয়নকে পছন্দ করতে শুরু করেছে। আর একজন সঙ্গে সঙ্গে বলে, হতে পারে, আমি শুনেছি চতুর্থ শ্রেণীতে জিয়ন একবার ইউহানের নাকে ঘুষে মেরেছিল, তখন নাকি তার নাক দিয়ে রক্ত বের হয়েছিল। অন্য একজন বলে, আরে আমি তো শুনেছি এলিমেন্টারি স্কুলে ওরা নাকি একে অপরকে ডেটও করতো। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। এরপর একজনের কথা আরেকজন বাড়িয়ে বলতে থাকে। অল্প সময়ের মধ্যেই পুরো বিষয়টা সরাসরি গসিপে পরিণত হয়ে যায়। অন্যদিকে ইউহান আর জিয়ন স্কুল অফিসে বসে ইন্টার্নশিপের ইন্টারভিউ দিচ্ছিল, কারণ কোম্পানিতে মাত্র একটা সিট ছিল, তাই তাদের মধ্যে একজনকে বেছে নেওয়া হবে। ইন্টারভিউয়ার প্রথমে জিয়নকে জিজ্ঞেস করে, তুমি কেন এই ইন্টার্নশিপ করতে চাও? জিয়ন আত্মবিশ্বাসের সাথে বলে, ছোটবেলা থেকেই আমার স্বপ্ন একজন কার্পেন্টার হওয়া, তাই আমি এই সুযোগটা পেতে চাই। এরপর একই প্রশ্ন ইউহানকে করা হয়, কিন্তু সে খুব সোজা সাপটা উত্তর দেয়। সে বলে, আমি শুধু টাকা উপার্জন করতে চাই। এদিকে ক্লাসরুমে এখনো ইউহান আর জিয়নকে নিয়ে আলোচনা চলছিল। একজন মেয়ে ইউহানের বন্ধু জিওকে জিজ্ঞেস করে, তুমি তো ওদের সাথে ছোটবেলা থেকেই একসাথে এলিমেন্টারি স্কুলে পড়েছো, ওদের ব্যাপারে সব সত্যি কথা তোমারই জানা থাকার কথা। জিও কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, এই ব্যাপারটা খুব জটিল, আমি
কিছু বলতে পারবো না। ঠিক তখনই ইউহান আর জিওন ক্লাসে ফিরে আসে। জিওনের বান্ধবীরা সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞেস করে ইন্টারভিউ কেমন হয়েছে। তখন জিওনের মনে ইন্টারভিউর কথাগুলো ভেসে ওঠে। ইন্টারভিউয়ার তাদের উত্তর শোনার পর জিওনকেই বেছে নিয়েছিল আর ইউহানকে রিজেক্ট করে দিয়েছিল, কারণ জিওনের একটা স্পষ্ট স্বপ্ন ছিল, কিন্তু ইউহানের একমাত্র কারণ ছিল টাকা, ফলে সে চান্স পায়নি। এটা নিয়ে ইউহানের খুব খারাপ লাগে। অন্যদিকে জিওনকে সিলেক্ট করায় সে ভীষণ খুশি ছিল। স্কুল শেষে সে তার বন্ধুদের ট্রিট দেয়, কারণ তার মনে হচ্ছিল সে ধীরে ধীরে নিজের স্বপ্নের আরো কাছে পৌঁছে যাচ্ছে। এবার আমাদের স্কুলের নতুন উড ওয়ার্ক টিচারকে দেখানো হয়, যিনি মিস্টার কিমের জায়গায় এসেছেন। তার নাম মিস্টার লি। লোকটা একটু মজার টাইপের। স্কুলে যাওয়ার আগে হঠাৎ তার সিগারেট খেতে ইচ্ছা হয়, তাই তিনি একটা ছেলের কাছে গিয়ে লাইটার চান, এবং সেই ছেলেটা আর কেউই না বরং ইয়ংজু। ইয়ংজু কোনো কথা না বলে লাইটার দিয়ে দেয়। এদিকে কয়েকদিন আগে বাইক থেকে পড়ে যাওয়ার কারণে তার হাতে ব্যান্ডেজ বাঁধা ছিল। তো এখানে মিস্টার লিকে দেখতে পাই, যে কিনা সিগারেট ধরালেও সেটা টানছিলেন না, শুধু জ্বলতে থাকা সিগারেটের দিকে তাকিয়েছিলেন। এটা দেখে ইয়ংজুর একটু অদ্ভুত লাগে। তখন মিস্টার লি বলেন, আসলে আমি 6 মাস আগে ধূমপান ছেড়ে দিয়েছি, কিন্তু সিগারেট জ্বলতে দেখলে মনে হয় যেন খাচ্ছি, তাতেও একটু শান্তি লাগে। আর আজ আমার চাকরির প্রথম দিন, তাই খুব নার্ভাস লাগছে। ইয়ংজু তার কথা শুনে কোনো উত্তর দেয় না। তখন মিস্টার লি তার হাতের ব্যান্ডেজ দেখে জিজ্ঞেস করেন, তোমার হাতে কি হয়েছে? কারোর সাথে মারামারি করতে গিয়ে এটা হয়েছে নাকি? এই কথা শুনে ইয়ংজু একটু বিরক্ত হয়ে তার দিকে তাকায়, কারণ সে এমনিতেই মানুষের সাথে বেশি কথা বলতে পছন্দ করে না। তাই সে রুডলি মিস্টার লিকে বলে, বেশি প্রশ্ন না করে আপনি নিজের কাজে যান। এটা শুনে মিস্টার লি একটু ভয় পেয়ে যায়। তারপর দ্রুত সেখান থেকে চলে যেতে থাকেন, কিন্তু কিছুক্ষণ পরে পিছনে তাকিয়ে দেখেন ইয়ংজু তার পিছন পিছন আসছে। এটা দেখে তার তো প্রায় হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা। তিনি ভাবেন ছেলেটা হয়তো কোনো গ্যাংস্টার, তাই আমাকে ফলো করছে। তাই আরো দ্রুত হাঁটতে শুরু করেন, কিন্তু ইয়ংজু একই গতিতে পিছনে পিছনে আসছিল। অবশেষে মিস্টার লি স্কুলে পৌঁছে যান এবং সেখানে আরেকজন টিচারের সাথে তার দেখা হয়। তিনি বলেন, আপনি কি নতুন উড ওয়ার্ক টিচার মিস্টার লি? মিস্টার লি হাসি মুখে বলেন, জি আমি নতুন টিচার। এরপর দুজনের মধ্যে পরিচয় হয় এবং তারা হাই হ্যালো করতে থাকে। ঠিক তখনই তারা ইয়ংজুকে দেখতে পায়। টিচার ইয়ংজুকে জিজ্ঞেস করে, তুমি কে? ইয়ংজু উত্তর দেয়, আমি নতুন ট্রান্সফার হওয়া স্টুডেন্ট। শিক্ষক আবার জিজ্ঞেস করে, তুমি স্কুল ইউনিফর্ম পরনি কেন? ইয়ংজু বলে, আমি এখনো কিনিনি। এটা শুনে মিস্টার লি অবশেষে শান্তি পায়, কারণ তিনি বুঝতে পারেন ইয়ংজু তাকে ফলো করছিল না, সে আসলে স্কুলে আসছিল। অন্যদিকে স্কুলে ইউহানের বন্ধু খুব উত্তেজিত হয়েছিল। সে ইউহানকে বলে, আজ আমি অবশেষে আমার ক্রাশ ইউনবুকে প্রপোজ করব, তুই আমাকে সাহায্য করবি। এটা বলে সে ইউহানের হাতে একটা পার্টি পেপার ধরিয়ে দেয়। এরপর তারা ক্লাসরুমের দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। তাদের ধারণা ছিল ইউনবি এখনই ক্লাসে ঢুকবে। দরজা খুলতেই সবাই চমক দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, আর ইউহানও পার্টি পেপার ফাটিয়ে দেয়। কিন্তু দরজা খুলে ইউনবি ভিতরে ঢোকে না, বরং ইউনবির জায়গায় ইয়ংজু ঢোকে। তাকে দেখে ইউহান পুরো শকড হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না যে ইয়ংজু তাদের ক্লাসে এসেছে। অন্যদিকে ইউহানের বন্ধুর প্রপোজ প্ল্যানও পুরো নষ্ট হয়ে যায়, আর ইয়ংজু বিরক্ত মুখে সবার দিকে তাকিয়ে থাকে। পুরো ক্লাসও অবাক হয়ে যায়। ঠিক তখনই টিচার ক্লাসে ঢোকেন। সবাই দ্রুত নিজের সিটে বসে পড়ে। টিচার ইয়ংজুকে সবার সাথে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, এ হচ্ছে ইয়ংজু, আজ থেকে ও আমাদের ক্লাসের নতুন ট্রান্সফার হওয়া স্টুডেন্ট। ক্লাস শেষ হওয়ার পর ইউহান ইয়ংজুর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ইয়ংজু তাকে একদম পাত্তা দেয় না, বরং তাকে ধাক্কা দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। আর পুরো ঘটনাটা জিওনও দেখে ফেলে। আসলে গংয়ের কবরের ছবিতে যে 3 জন বন্ধুকে দেখা গিয়েছিল, তাদের একজন ছিল ইয়ংজু। মানে একসময় ইউহান, ইয়ংজু আর গং খুব ভালো বন্ধু ছিল, কিন্তু এখন ইউহান আর ইয়ংজু একে অপরের সাথে কথা পর্যন্ত বলে না। তাদের মধ্যে কি ঘটেছিল সেটা এখনো রহস্যই থেকে যায়। এরপর আমরা আবার ক্লাসরুমের একটা দৃশ্য দেখি, যেখানে সবাই নতুন ট্রান্সফার হওয়া স্টুডেন্ট ইয়ংজুকে নিয়ে আলোচনা করেছিল। একজন বলে, আমার মনে হয় ছেলেটা কোনো গ্যাংস্টার। আরেকজন বলে, না হলে হয়তো ড্রাগসের সাথে জড়িত। কেউ আবার বলে, আমি শুনেছি আগে নাকি ও কোনো ফ্যাক্টরিতে কাজ করতো। মোট কথা সবাই নিজের মতো করে গল্প বানিয়ে বলতে থাকে এবং তাকে খুব ভয়ঙ্কর একজন মানুষ হিসেবে ভাবতে শুরু করে। এগুলো শুনে অনেকেই তাকে ভয় পেতে থাকে, এমনকি জিওনও একটু নার্ভাস হয়ে যায়। ঠিক তখন তার হাতে থাকা আটা ভুল করে ইয়ংজুর চেয়ারের উপর পড়ে যায়। সে কিছু করার আগেই ইয়ংজু ক্লাসে ঢুকে পড়ে। সবাই ভয়ে দ্রুত নিজেদের জায়গায় বসে যায়, আর ইয়ংজু কিছু না দেখে সে গিয়ে সেই আঠা লাগানো চেয়ারে বসে পড়ে। বাকিরা সবাই তার দিকে তাকিয়েছিল, কিন্তু ইয়ংজু কিছুই টের পায় না। জিওন কয়েকবার তাকে বলতে চায়, কিন্তু যতবারই কাছে যায় ইয়ংজু এমন ভাবে তাকায় যে সে ভয়ে কিছু বলতে পারে না। ক্লাস চলতে থাকে। এরপর একটা সময় টিচার ইয়ংজুকে অফিসে ডাকেন। সে চেয়ার থেকে উঠে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই সে বুঝতে পারে সে চেয়ারের সাথে আটকে গেছে। সে তার শরীরের পুরো শক্তি দিয়ে চেয়ার থেকে ওঠার চেষ্টা করতে থাকে, ফলে তার প্যান্টটি ছিঁড়ে যায়। সকল স্টুডেন্টরা এটা দেখে অবাক হয়ে যায়, আর কিছুক্ষণ পরে সবাই তার দিকে তাকিয়েছিল, কারণ সে স্কুলে বাচ্চাদের হাফ প্যান্ট পরে বসেছিল।
কারণ তারা জানে ইয়ংজু যদি বুঝতে পারে এটা তাদের কারণে হয়েছে তাহলে সে কি রিয়েক্ট করবে কে জানে। কেউ হাসতেও পারছে না, আবার চুপও থাকতে পারছে না, সবার মুখের অবস্থা দেখার মতো। আর ইয়ংজুর কি যে একটা অবস্থা তোমরা অলরেডি বুঝে গিয়েছো। সে বিশ্বাসই করতে পারছিল না তার সাথে এমন ঘটনা ঘটেছে। লজ্জায় আর রাগে তার মুখ লাল হয়ে যায়, তাই সে দ্রুত আবার বসে পড়ে, কিন্তু এবার আর কিছু বলে না। বাকি পুরো ক্লাসে সে বসে বসেই কাটিয়ে দেয়। তবে তার চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে ভীষণ রেগে আছে। মনে মনে হয়তো ভাবছিল ক্লাসের প্রথম দিনই এরা আমার সাথে এটা কি করলো, আমি কাউকেই ছাড়বো না। স্কুল ছুটির পর ইয়ংজু চুপচাপ বাড়ি চলে যায়। অন্যদিকে বিওলের মুডও খুব খারাপ ছিল, কারণ পরীক্ষার রেজাল্টে সে তৃতীয় হয়েছে আর সে সবসময় প্রথম হতে চায়, তাই নিজের নাম 3 নম্বরে দেখে তার একদমই ভালো লাগে না। এরপর আমরা দেখি ইউহান একটা রেস্টুরেন্টে জব করতে এসেছে। মজার ব্যাপার হলো সেই একই রেস্টুরেন্টে জিওনও পার্ট টাইম জব করে। জিওন যখন ইউহানকে সেখানে দেখে তখন সে অবাক হয়ে যায়। তখন তার মনে হয় ইউহান হয়তো তার সাথে লাইন মারার জন্যই এখানে চাকরি নিয়েছে, কিন্তু বিষয়টা একদমই এরকম না। ইউহান আসলে জানতোই না যে জিওন এখানে কাজ করে। রেস্টুরেন্টের ম্যানেজার জিওনকে বলেন রুল অনুযায়ী তুমি ইউহানের সিনিয়র, তাই ওকে সব কাজ তোমাকে শেখাতে হবে। এরপর জিওন ইউহানকে কাজ শেখাতে শুরু করে। কাজ শেখানোর ফাঁকে সে জিজ্ঞেস করে তুমি এখানে চাকরিতে জয়েন করলে কেন। ইউহান আগের মতো সোজা সাপটা উত্তর দেয় আমার টাকার দরকার, এর বাইরে তোমাকে আর কিছু বলতে পারবো না। এই উত্তর শুনে জিওন আর কিছু বলে না, তবে তার মনে কৌতূহল থেকেই যায় যে ইউহান হঠাৎ এত টাকা নিয়ে চিন্তা করছে কেন। এরপর দৃশ্যটা জিওনের বাড়িতে চলে যায়। সেখানে আমরা জানতে পারি জিওনের সাথে তার মায়ের সম্পর্ক মোটেও ভালো না, প্রায় তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকে। এর সবচেয়ে বড় কারণ হলো জিওনের মা একদমই চান না যে তার মেয়ে একজন কার্পেন্টার হোক। অন্যদিকে জিওন ছোটবেলা থেকেই কাঠের কাজ ভালোবাসে এবং এটাই তার স্বপ্ন। বাড়িতে জিওনের বাবা আর তার ছোট বোনকেও দেখানো হয়। তাদের পরিবারের আর্থিক অবস্থাও খুব একটা ভালো না, তাই জিওনকে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জবও করতে হয়। সেই সময় জিওনের মা তাকে বকতে শুরু করে। তিনি বলেন প্রতিদিন তোমার স্কুল থেকে কোনো না কোনো অভিযোগ আসে। আজও তোমার প্রিন্সিপাল ফোন করেছিলেন, স্কুলে যে প্রতিবাদ করেছিলে সেটার অভিযোগ করেছে, কিন্তু জিওন কোনো উত্তর দেয় না। সে চুপচাপ নিজের রাগ চেপে রাখে, তারপর বিরক্ত হয়ে সেখান থেকে বেরিয়ে যায়। বাইরে এসে একটা গেমিং মেশিনের সামনে দাঁড়ায়, যে মেশিন থেকে খেলনা বা টেডি বিয়ার বের করা যায়। জিওন একটা টেডি বিয়ার বের করার চেষ্টা করছিল, কিন্তু অনেক চেষ্টা করে সফল হতে পারছিল না। ধীরে ধীরে তার রাগ আরো বেড়ে যায়। এক পর্যায়ে সে মেশিনটাকে মারতেই শুরু করে। ঠিক তখনই সেখানে ইয়ংজু এসে হাজির হয়। সে জিওনকে থামিয়ে দেয়। এরপর মেশিনটা খুলে ভিতরের কিছু জিনিস ঠিক করতে শুরু করে, কারণ ওই মেশিনগুলোর দেখাশোনা করাই তার কাজ। কাজ করতে করতে সে জিওনের দিকে তাকিয়ে বলে তুমি তো আমার ক্লাসমেট তাই না। জিওন বলে হ্যাঁ। এরপর ইয়ংজু আর কিছু বলে না। সে বুঝতে পারে এই মুহূর্তে জিওনের মন খুব খারাপ, তাই অযথা কোনো কথা না বলে নিজের কাজ শেষ করে সেখান থেকে চলে যায়। প্রথমে জিওন বিষয়টা গুরুত্ব দেয় না, কিন্তু কিছুক্ষণ পর আবার মেশিনটার দিকে তাকায়। তখন সে অবাক হয়ে যায়, কারণ ইয়ংজু যাওয়ার আগে মেশিনের ভিতরে একটা টেডি বিয়ার এমন ভাবে রেখে গেছে যাতে সেটা সহজেই বের করা যায়। মানে কিছু না বলেই সে জিওনের জন্য একটা ছোট্ট উপহার রেখে গেছে। এটা বুঝতে পেরে জিওনের মুখে অনেকক্ষণ পর একটা হাসি ফুটে ওঠে। অন্যদিকে পরের দিন স্কুলে মিস্টার লির প্রথম মুড ওয়ার্ক ক্লাস শুরু হয়, কিন্তু তিনি এতটাই নার্ভাস ছিলেন যে ছাত্রদের এমন কিছু করতে বলেছিলেন যেগুলো তারা আগের ক্লাসেই করে ফেলেছে। সবাই একটু অবাক হয়ে তার কথা শুনছিল, আর ইয়ংজু তো এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। অবশেষে মিস্টার লি বিরক্ত হয়ে জিজ্ঞেস করেন তুমি আমাকে এভাবে তাকিয়ে তাকিয়ে দেখছো কেন, তোমার টিচারকে একটু সম্মান করতে শেখো, আমি কিন্তু তোমার চেয়ে বয়সে বড়। তখন ইয়ংজু একদম শান্ত গলায় বলে আপনি এখনো আমার লাইটার ফেরত দেননি। এই কথা শুনেই পুরো ক্লাস হেসে ফেলে। মিস্টার লির মুখ লজ্জায় লাল হয়ে যায়। তিনি বলেন তুমি যদি আমাকে সামান্য সম্মান করতে তাহলে পুরো ক্লাসের সামনে এসব বলতে না। তখন ইয়ংজু আবারও শান্তভাবে বলে আসলে আমার মাথা প্রায় ফাঁকা থাকে, আমি এসব নিয়ে খুব বেশি ইমোশনাল হয়ে ভাবি না। এটা শুনে মিস্টার লি কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে আমার মনে হয় তুমি আমার থেকেও বেশি অদ্ভুত। এই কথা শুনে পুরো ক্লাস আবার হেসে ওঠে। আর মিস্টার লির প্রথম দিনের ক্লাস একদম কমেডি শোতে পরিণত হয়ে যায়। তিনি বুঝতেই পারছিলেন না ছাত্রদের পড়াবেন নাকি নিজের সম্মান বাঁচাবেন। এরপর ক্লাস শেষ হওয়ার পরে জিওন তার বন্ধুদের সাথে বসে আইসক্রিম খাচ্ছিল। সেখানে তার বন্ধুরা আবার ইউহানের প্রসঙ্গ তুলে একজন জিজ্ঞেস করে আচ্ছা ছোটবেলায় তোমার আর ইউহানের সম্পর্ক কেমন ছিল। তখন জিওন হেসে বলে ছোটবেলায় আমি ওর থেকে একটু লম্বা ছিলাম, তাই আমি সব সময় ওকে শর্টি বলে ডাকতাম আর অনেক মারধরও করতাম। আমাকে দেখলেই কেঁদে ফেলতো, আমাকে খুব ভয়ও পেত। এটা শুনে তার বন্ধুরা হাসতে শুরু করে। তারপর একজন বলে আমাদের তো মনে হয় ইউহান তোমাকে পছন্দ করে। এই কথা শুনে জিওন একটু থমকে যায়। সে ভাবতে শুরু করে সত্যি কি এমন কিছু হতে পারে। তারপর সে পুরো বিষয়টা নিয়ে গভীর চিন্তায় পড়ে যায়। অন্যদিকে সন্ধ্যায় জিওন আর ইউহান রেস্টুরেন্টে কাজ করছিল, কিন্তু জিওনের মাথায় তখনও বন্ধুদের কথা ঘুরছিল। সে বারবার ভাবছিল ইউহান কি সত্যি আমাকে পছন্দ করে। ঠিক তখন সে খেয়াল করে ইউহান ঠিক মতো বার্গার র্যাপ করতে পারছে না, তাই সে এগিয়ে গিয়ে তাকে শেখাতে শুরু করে কিভাবে সুন্দর করে বার্গার র্যাপ করতে হয় সেটা দেখিয়ে দেয়। এই সময় ইউহানের নজর পড়ে জিওনের হাতে। সে দেখে জিওনের হাতে একটা কেটে যাওয়া দাগ রয়েছে, তাই সে বলে
তোমার হাত তো কেটে গেছে, ব্যান্ডেজ লাগানো উচিত। কিন্তু জিওন নিজে নিজে ঠিক মতো ব্যান্ডেজ লাগাতে পারছিল না, তাই ইউহান তাকে সাহায্য করতে এগিয়ে আসে। সে খুব যত্ন করে জিওনের হাতে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। এই দৃশ্য দেখে দুজনেরই ছোটবেলার একটা স্মৃতি মনে পড়ে যায়। সেই সময়ও একদিন জিওনের হাতে আঘাত লেগেছিল আর ইউহান তার হাতে ওষুধ লাগিয়ে দিচ্ছিল, কিন্তু হঠাৎ করে জিওন তাকে একটা কিস করে বসেছিল। সেদিনের ঘটনায় ইউহান পুরো শক হয়েছিল। এখন বর্তমান সময়ে সেই স্মৃতি মনে পড়তেই ইউহান জিওনকে জিজ্ঞেস করে, আমি এভাবে সাহায্য করায় তোমার কিছু মনে পড়ছে? এই কথা শুনে জিওনের মাথায় সঙ্গে সঙ্গে সেই কিসের ঘটনাটা চলে আসে। সে মনে করে ইউহান নিশ্চয়ই ওই কিসের কথাই বলছে। ফলে সে হঠাৎ লজ্জা পেয়ে যায়, একটু দূরে সরে গিয়ে বলে, ওসব তো অনেক ছোটবেলার ঘটনা ছিল। তার মুখ পুরো লাল হয়ে যায়, কিন্তু ইউহান অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এমন আচরণ করছো কেন? তুমি কি আমাকে পছন্দ করো নাকি? আর আমি কিন্তু কিসের কথা বলছিলাম না। এই কথা শুনে জিওন একদম অবাক হয়ে যায়। তার মনে হয় যেন ইউহান তাকে অপমান করেছে, তাই সে নিজের লজ্জা ঢাকতে ইউহানকে খোঁচা দিতে শুরু করে। সে বলে, তুমি তো এখনো সেই শর্টই, তোমাকে কেউই পছন্দ করতে পারে না, আমিও না। এই কথা শুনে ইউহানের একটু খারাপ লাগে। সে জিওনকে চুপ করতে বলে, কিন্তু জিওন থামার নামে নিচ্ছিল না। সে বারবার তাকে শর্টই বলে খেপাতে থাকে। অবশেষে ইউহান বিরক্ত হয়ে তার খুব কাছে চলে আসে। তারপর নিচু গলায় বলে, তুমি যদি এখনই চুপ না করো তাহলে এবার আমি তোমাকে কিস করে দিব, তাহলে আমাদের হিসাব বরাবর হয়ে যাবে। এই কথা শুনে জিওন পুরো হতবাক হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না যে ইউহান এমন কথা বলতে পারে। অন্যদিকে ইউহানও বুঝতে পারে না কেন সে হঠাৎ এমন কথা বলে ফেলেছে। কয়েক সেকেন্ড ধরে তারা দুজন শুধু একে অপরের দিকে তাকিয়ে থাকে এবং আশেপাশের পুরো পরিবেশটা একটু অদ্ভুত আর রোমান্টিক হয়ে যায়। তারপর মজা করে তাকে বলে, ছোটবেলার মতো আবার একটা কিস করতে। কথাটা শুনে জিওন পুরো নার্ভাস হয়ে যায়। আর দ্বিতীয় পর্বের শুরুতেই আমরা দেখি জিওন সঙ্গে সঙ্গে ইউহানকে ধাক্কা দিয়ে বলে, বেশি হিরো সাজার দরকার নেই। তখন ইউহান অবাক হয়ে বলে, আমি আবার কি করলাম? আমাকে ধাক্কা দিলে কেন? ঠিক তখনই বাইরে থেকে রেস্টুরেন্টের মালিক ইউহানকে ডাক দেয়। তাই যাওয়ার আগে সে জিওনকে বলে, তোমাকে পরে দেখে নিব। আসলে ইউহানের কাছে পুরো ব্যাপারটাই মজা ছিল, কিন্তু জিওন ব্যাপারটা সিরিয়াসলি নিয়ে ফেলে। তাই সে একা একা ভাবতে থাকে হঠাৎ ইউহানের কি হয়েছে। কাজ শেষ হওয়ার পর দুজন একসাথে বাড়ি ফিরছিল। জিওনের হাতে অনেক জিনিস ছিল, তাই ইউহান তাকে সাহায্য করার অফার দেয়, কিন্তু জিওন সেটা না করে দেয়। তখন ইউহান বাই বলে সামনে এগিয়ে যায়, কিন্তু কিছু দূর যাওয়ার পর আবার ফিরে আসে। জিওন মনে মনে ভাবে এবার হয়তো সত্যি সে তাকে সাহায্য করবে, তাই সে একটু খুশিও হয়ে যায়। কিন্তু ইউহান এসে তার কাছ থেকে শুধু সিকিউরিটি কার্ডটা নিয়ে নেয়। এতে জিওন আবারও বিরক্ত হয়ে যায়। এরপর ইউহান তাকে গুড লাক বলে, কারণ পরের দিন থেকে জিওনের ইন্টার্নশিপ শুরু হতে চলেছে। তারপর সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে বাসে বসেও জিওন বারবার ইউহানের কথাই ভাবতে থাকে। এদিকে ইউহান বাড়ি ফিরতেই একটা বক্সে তার পা লেগে যায়। তখন তার দাদা লাইট জ্বালিয়ে দেন। ইউহান দেখে ঘরের অনেক জিনিসপত্র গুছিয়ে রাখা হচ্ছে। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, বাড়ি ছাড়তে তো এখনো 2 মাস বাকি, এত তাড়াতাড়ি প্যাকিং শুরু করেছো কেন? তখন তার দাদা বলে, অনেক জিনিস আছে তাই একটু একটু করে গুছিয়ে রাখছি। আসলে টাকার অভাবে তাদের বাড়ি আর দোকান দুটোই বিক্রি হয়ে গেছে, আর 2 মাসের মধ্যেই তাদের এই জায়গা ছেড়ে দিতে হবে। এরপর দাদা ইউহানকে জিজ্ঞেস করে, আজকাল এত দেরি করে বাড়ি ফিরছো কেন? কিছু খেয়েছো তো? তখন ইউহান তার নতুন পার্ট টাইম জবের কথা জানায়। এটা শুনে তার দাদা বলে, আমার কাছে এখনো কিছু টাকা আছে, তোমার চাকরি করার দরকার নেই, তুমি শুধু পড়াশোনায় মন দাও। কিন্তু ইউহান রাজি হয় না। সে বলে, আমি পড়াশোনার পাশাপাশি জবও করতে চাই। তখন তার দাদা আর কিছু বলে না। এরপর তিনি নিজের নাইট গার্ডের ডিউটিতে চলে যান। আসলে তিনি একজন সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতেন। সেই রাতেই ইউহান ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠেই সে একটা মেসেজ পায়, কেউ একজন তার কাছ থেকে একটা ঘড়ি কিনতে চায়। তাই সে দ্রুত আলমারি থেকে ঘড়িটা নিয়ে নির্দিষ্ট জায়গায় চলে যায়। সেখানে গিয়ে সে দেখে একটা মেয়ে হুড়ি পরে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর ইউহান বুঝতে পারে মেয়েটা আসলে ইউএনবি। ইউহান অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এই গেটআপে কেন এসেছো? তখন ইউএনবি বলে, আমার এজেন্সি আমাকে অফিসিয়ালি ডেবিউ করার আগে শপিং করতে নিষেধ করেছে, তবে অনলাইনে লুকিয়ে শপিং করতে তো কোনো সমস্যা নেই, তাই এভাবে এসেছি। এরপর ইউএনবি ইউহানের কাছে ডিসকাউন্ট চায়, কিন্তু ইউহান পুরো দামি নিয়ে নেয়। তারপর ইউএনবি তাকে অনুরোধ করে যেন সে কাউকে কিছু না বলে। ইউহানও রাজি হয়ে যায়। এরপর দুজন নিজেদের পথে চলে যায়। স্কুলে যাওয়ার সময় রাস্তায় ইউহান ইয়ংজুকে দেখতে পায়। সে কথা বলার চেষ্টা করে, কিন্তু ইয়ংজু তাকে ইগনোর করে এড়িয়ে যায়, এমনকি রাস্তা পর্যন্ত বদলে ফেলে। ইউহান শুধু চুপচাপ দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই জিও এসে বলে, চল আমরা একসাথে যাই। তারপর তারা দুজন স্কুলের দিকে রওনা দেয়। অন্যদিকে আমরা দেখি মিস্টার লি স্কুলে আসছিলেন, কিন্তু স্কুলে ঢোকার আগেই মিস রিন তাকে আটকায়। তিনি তাকে এক পাশে নিয়ে গিয়ে বলতে থাকে, প্রথমে বলো তুমি আমার কল আর মেসেজ ইগনোর করছো কেন, আর তুমি এই স্কুলে এলে কেন? হঠাৎ স্টুডেন্টদের পড়ানোর শখ কবে থেকে জাগলো? তখন মিস্টার লি বলে, আমি তো জানতামই না যে তুমিও এই স্কুলে আছো, আর সত্যি বলতে আর্কিটেক্টের কাজ করতে করতে একটু বোর হয়ে গিয়েছিলাম, তাই ভাবলাম আবার স্টুডেন্টদের পড়ানো শুরু করি। মিস রিন আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই আরেকজন টিচার এসে তাকে ডিরেক্টরের মিটিং এর কথা মনে করিয়ে দেয়। তাই যাওয়ার আগে মিস রিন শুধু বলে, স্কুলে কেউ যেন জানতে না পারে যে আমরা আগে থেকেই একে অপরকে চিনি। তখন মিস্টার লি
মুচকি হেসে বলে, তুমি যদি এভাবে আমার সাথে কথা বলতে থাকো তাহলে সবাই এমনিতেই বুঝে যাবে। এটা শুনে মিস রিন একটু অস্বস্তিতে পড়ে যায়, তারপর দ্রুত সেখান থেকে চলে যায়। এই সিন দেখে বোঝাই যাচ্ছে মিস্টার লি আর মিস রিনের মধ্যে আগে থেকে কোনো না কোনো সম্পর্ক রয়েছে, তবে সেটা কি সেটা এখনো আমাদেরকে দেখানো হয় না। এরপর ক্লাসরুমে জিওনের বন্ধুদের দেখা যায়, তারা জিওনের প্রোফাইল পিকচার নিয়ে কথা বলছিল। অন্যদিকে ইয়ংজু চুপি চুপি জিওনের প্রোফাইল দেখছিল, কারণ ধীরে ধীরে জিওনের প্রতি তার ভালো লাগা তৈরি হতে শুরু করেছে। ছবির মধ্যে সেই টেডি বিয়ারটাও দেখতে পায় যেটা সে জিওনের জন্য রেখে গিয়েছিল। এটা দেখে তার মুখে হালকা হাসি ফুটে ওঠে। ঠিক তখন কয়েকজন মেয়ে ইউহানকে জিজ্ঞেস করে জিওন ছাড়া ক্লাস কেমন লাগছে। ইউহান সঙ্গে সঙ্গে বলে অনেক শান্তি লাগছে, ও থাকলে সারাক্ষণ শুধু বকবক করতো। এদিকে জিওনের ইন্টার্নশিপের প্রথম কয়েকটা দিন মোটেও ভালো যাচ্ছিল না। সে ভেবেছিল সেখানে গিয়ে কার্পেন্টারের কাজ শিখবে, কিন্তু তাকে দিয়ে শুধু টাইপিং করানো হচ্ছিল। কখনো চা পরিবেশন করতে বলা হচ্ছিল, আবার কখনো টেবিল গোছাতে বলা হচ্ছিল। মানে শেখানোর বদলে তাকে প্রায় অফিস স্টাফের মতো ব্যবহার করা হচ্ছিল। এতে জিওন খুবই বিরক্ত হয়ে যায়। কয়েকদিন সহ্য করার পর একদিন সে ঠিক করে আজ সরাসরি বসের সাথে কথা বলবে। তাই সে গিয়ে বলে, আমি এখানে অন সাইট কাজ শিখতে এসেছি, টাইপিং বা এসব কাজ করার জন্য না। কিন্তু তার বস এই কথা শুনে রেগে যায়। সে বলে, তোমার জন্য কি ভালো আর কি খারাপ সেটা আমি ভালো জানি, তুমি আমাকে শেখাতে আসবে না। এই কথা শুনে জিওনের রাগ আরো বেড়ে যায়। সেই দিন সন্ধ্যায় অফিস থেকে বের হয়েই সে অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে পোস্ট করে। সেখানে সে অভিযোগ করে যে এই কোম্পানিতে নারী কর্মীদের সাথে খারাপ আচরণ করা হয়। আর পোস্টটা খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। চারদিকে একেবারে ঝড় বয়ে যায়। অনেক মানুষ স্কুলে ফোন করে ঘটনার সত্যতা জানতে চায়। টিচাররাও একের পর এক কল রিসিভ করতে করতে একদম ক্লান্ত হয়ে পড়েছিল। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ভীষণ রেগে যায়। তিনি মিস রিনকে বলে জিওনের সাথে কথা বলে এই ঝামেলাটা যত দ্রুত সম্ভব মিটিয়ে ফেলুন। কিন্তু মিস রিন আর অন্য টিচাররা বলেন জিওনকে দোষারোপ করার আগে আমাদের ওই কোম্পানির লোকটার সাথে কথা বলা উচিত, যে নিজের দায়িত্বে জিওনকে ইন্টার্নশিপে নিয়েছিল। কিন্তু অ্যাসিস্ট্যান্ট আর ডিরেক্টর এই পরামর্শ একদমই পছন্দ করেন না, কারণ খুব শীঘ্রই ডিরেক্টর লিন একটা বড় পুরস্কার পেতে যাচ্ছেন আর তিনি চান না এই সময় কোনো বিতর্ক স্কুলের নামের সাথে জড়িয়ে যাক। পরের দিন জিওন স্কুলে আসে, তাকে ক্লাসে দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ তার তো এখনো ইন্টার্নশিপে থাকার কথা ছিল। তাই সবাই তাকে ঘিরে ধরে জিজ্ঞেস করতে থাকে, তুমি আজ ইন্টার্নশিপে যাওনি কেন? কিন্তু জিওন কিছু বলার আগেই একজন শিক্ষক এসে জানায় ডিরেক্টর তাকে অফিসে ডেকেছেন। তাই সে সরাসরি ডিরেক্টরের কেবিনে চলে যায়। কেবিনে ঢুকতেই অ্যাসিস্ট্যান্ট আর ডিরেক্টর তাকে চাপ দিতে শুরু করে। তারা বলে, তুমি যে পোস্টগুলো করেছো সেগুলো ডিলিট করে দাও। কিন্তু জিওন স্পষ্টভাবে না করে দেয়। সে বলে, আমার সাথে অন্যায় হয়েছে, আমি মিথ্যা কিছু বলিনি। অ্যাসিস্ট্যান্ট আর ডিরেক্টর কখনো ভালোভাবে আবার কখনো রেগে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু জিওন নিজের সিদ্ধান্তে একেবারে অটল থাকে। শেষ পর্যন্ত সে কেবিন থেকে বেরিয়ে আসে। এতে অ্যাসিস্ট্যান্ট আর ডিরেক্টর আরো বিরক্ত হয়ে যায়। পরে জিওন পুরো ঘটনাটা ইউহানকে খুলে বলে। সব শুনে ইউহান একদম তাকে সাপোর্ট করে। সে বলে, তুমি একদম ঠিক কাজ করেছো, ওই জায়গায় আর কাজ না করাটাই সঠিক সিদ্ধান্ত। এই কথা শুনে জিওনের মন অনেকটা ভালো হয়ে যায়, কারণ অন্তত একজন তো তাকে বুঝতে পেরেছে। কিছুক্ষণ তারা শান্তভাবে কথা বলে, কিন্তু বেশিক্ষণ সেটা টেকে না। এরপরে তাদের মধ্যে আগের মতোই সেই খুনসুটি আর ঝগড়া শুরু হয়ে যায়। তবুও জিওনের মনে একটা ভালো লাগা কাজ করছিল, কারণ ইউহান সব সময় তার পাশে দাঁড়ায় আর সত্যি তার জন্য চিন্তা করে। স্কুল ছুটির পরে জিওন তার বন্ধুদের নিয়ে রেস্টুরেন্টে যায়। সেখানে হঠাৎ তার ইন্টার্নশিপের সহকর্মী মিসুনও চলে আসে, কিন্তু মিসুনকে বেশ অস্বাভাবিক লাগছিল। সে কাঁপছিল এবং খুব নার্ভাস দেখাচ্ছিল। জিওন তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? আমি চলে আসার পর বস তোমাকে কিছু বলেছে নাকি? কিন্তু মিসুন বলে, না তেমন কিছু না। তখন জিওনের বন্ধুরা কথা ঘুরিয়ে নতুন ট্রান্সফার হওয়া স্টুডেন্ট ইয়ংজুর কথা বলতে শুরু করে। তারা ইয়ংজুকে নিয়ে নানা রকম গুজব ছড়াতে থাকে। কেউ বলে সে গ্যাংস্টার, আবার কেউ বলে সে খুব ডেঞ্জারাস। কিন্তু জিওন তাদের থামিয়ে দেয়। সে বলে, তোমরা না জেনে এইসব বলো না। ঠিক তখনই ইয়ংজু খাবার পরিবেশন করতে তাদের টেবিলে আসে। তাকে সামনে দেখে সবাই একদম চুপ হয়ে যায়, কারণ তারা ভাবছিল ইয়ংজু হয়তো তাদের সব কথা শুনে ফেলেছে। কিন্তু ইয়ংজু কিছু না বলে চলে যেতে যাচ্ছিল। তখন জিওন তাকে ডাক দেয়। সে বলে, তুমি জানো তো আমরা তোমার ক্লাসমেট? ইয়ংজু উত্তর দেয়, হ্যাঁ, তোমাদের আমি চিনি, আর তোমাদের ভুলবই বা কিভাবে? আসলে সে সেদিনের সেই চেয়ারে আটা লাগানোর ঘটনার কথাই মনে করিয়ে দিচ্ছিল, যদিও অন্যরা সেটা বুঝতে পারেনি। এরপর জিওন তার সাথে আরো কিছুক্ষণ কথা বলে। তখন জানতে পারে এই রেস্টুরেন্টটি আসলে ইয়ংজুর মায়ের, আর সে এখানে পরিবারের জন্য কাজ করে। দুজন কথা বলছিল। ঠিক তখনই রেস্টুরেন্টে ইউহান আর জিহু ঢুকে পড়ে। ইয়ংজু সঙ্গে সঙ্গে ইউহানকে দেখে বিরক্ত হয়ে যায়। সে ইউহানকে বাইরে নিয়ে গিয়ে বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম আমার আশেপাশে ঘুরবে না, তবুও তুমি বারবার সামনে চলে আসো। মনে রেখো, আমরা তোমার মতো লোকদের এখানে ওয়েলকাম জানাই না। পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হয়ে উঠছিল, কিন্তু ঠিক তখনই ভিতর থেকে ইয়ংজুর বড় ভাই সিয়ন তাকে ডাক দেয়। সে বলে, ইউহানকে ভিতরে আসতে দাও, তার অর্ডার তৈরি হয়ে গেছে। এই কথা শুনে ইউহান ভিতরে চলে আসে, আর ইয়ংজু রাগান্বিত চোখে নিজের ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। তখন সিয়ন শান্তভাবে বলে, সে আমাদের কাস্টমার, তাই এত রিয়েক্ট করার দরকার নেই। কিন্তু ইয়ংজুর রাগ কিছুতেই কমছিল না, তাই সে চুপচাপ সেখান থেকে চলে যায়। সেই রাতে ইয়ংজু বাড়ি ফিরে আসে। তখন
তার মা আর বড় ভাই সিয়ন তাকে বোঝানোর চেষ্টা করে। তারা বলে পুরনো ঘটনাগুলো এখন বলে যাও, সবসময় অতীত আঁকড়ে ধরে থাকলে চলবে না, তোমার নতুন করে শুরু করা উচিত। কিন্তু ইয়ংজুর এসব কথা শুনতে একদমই ইচ্ছা করছিল না, তাই সে খাওয়া শেষ না করেই নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে সে একটা কি চেইন হাতে নিয়ে বসে থাকে। মজার বিষয় হলো ঠিক একই রকম কি চেইন আমরা ইউহানের কাছেও দেখেছি। ওই কি চেইনটা দেখে ইয়ংজুর পুরনো স্মৃতি মনে পড়ে যায়। আমরা দেখতে পাই একসময় ইয়ংজু, ইউহান আর গং এই তিনজন ছিল খুবই কাছের বন্ধু। তারা সব সময় একসাথে থাকতো আর তিনজনেরই একটা বড় স্বপ্ন ছিল, তারা মার্শাল আর্টের গোল্ড মেডেল জিততে চেয়েছিল। যেই জিতুক না কেন তাদের কাছে সেটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু পরে গং মারা যায় আর সেই ঘটনার পর সবকিছু বদলে যায়। তবে এখনো দেখানো হয়নি গং কিভাবে মারা গিয়েছিল আর ইউহান আর ইয়ংজুর মধ্যে শত্রুতা কেন শুরু হয়েছিল, সেটাও এখনো রহস্যই থেকে যায়। এইসব পুরনো কথা মনে করে ইয়ংজু খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। পরের দিন স্কুলে মার্শাল টিমের একটা ছেলে ইউহানের কাছে আসে। সে বলে তুমি তোমার লকারটা খালি করে দাও, নতুন খেলোয়াড়দের এটা দরকার। ইউহান শান্তভাবে বলে ঠিক আছে, আমি খালি করে দিব। এটা শুনে তার কয়েকজন ক্লাসমেট জিজ্ঞেস করে তাহলে তুমি আর কখনো মার্শাল আর্ট খেলবে না? ইউহান একটু হেসে বলে ধরেই নাও খেলবো না, ওটা শুধু একটা খেলা ছিল, এখন আর এসবের প্রতি কোনো আগ্রহ নেই। এই কথা শুনে ইয়ংজু ভীষণ রেগে যায়। সে সঙ্গে সঙ্গে উঠে এসে ইউহানের কলার ধরে ফেলে, তারপর রাগে তাকে মারতেও শুরু করে। ইয়ংজু চিৎকার করে বলে মার্শাল আর্টকে তুমি শুধু একটা খেলা বলছো? তুমি এমন কথা কিভাবে বলতে পারো? কিন্তু আশ্চর্যের বিষয় হলো ইউহান কোনো প্রতিবাদই করে না, সে চুপচাপ সব সহ্য করতে থাকে। অন্যদিকে একটা মেয়ে চুপি চুপি ইউহানের লকারে একটা চিঠি রেখে যায়, কিন্তু মেয়েটাকে সেটা তখনও দেখানো হয় না। সন্ধ্যায় ইউহান আর জিহু সমুদ্রের ধারে বসেছিল। সেখানে ইউহান নিজের মার্শাল আর্টের কি চেইনটা পানিতে ছুঁড়ে ফেলতে যাচ্ছিল, কিন্তু জিহু তাকে থামিয়ে দেয়। সে বলে এটা ফেলে দিও না, কোনো সামুদ্রিক প্রাণী যদি এটা খেয়ে ফেলে তাহলে তার ক্ষতি হতে পারে, তাদের তো ডক্টরও নেই, ওষুধও নেই। জিহুর কথা শুনে ইউহান হেসে ফেলে। তারপর দুজন মজা করতে করতে সময় কাটায়। ফলে অনেকদিন পর ইউহানের মন কিছুটা হালকা হয়ে যায়। এদিকে জিউন একটা নতুন পার্ট টাইম চাকরি খুঁজে পায়। এবার সে একটা সুপার মার্কেটে কাজ শুরু করে, কিন্তু তার মা এই চাকরিটাও পছন্দ করেন না, তাই সারাক্ষণ তাকে মেসেজ পাঠিয়ে বকা দিতে থাকে। এরপর একদিন কাজের ফাঁকে জিউন দেখে সুপার মার্কেটের বাইরের গেম মেশিন এর সামনে ইয়ংজু দাঁড়িয়ে আছে। সে আবারও একটা টেডি বিয়ার বের করার চেষ্টা করছে। জিউন এগিয়ে গিয়ে তাকে একটা জুস অফার করে। তারপর দুজন একসাথে বসে জুস খেতে থাকে। ইয়ংজু জিজ্ঞেস করে তুমি ইন্টার্নশিপটা ছেড়ে দিলে কেন? তখন জিউন পুরো ঘটনা খুলে বলে। সব শুনে ইয়ংজু বলে তুমি ঠিক কাজই করেছো। এরপর জিউন একটু নার্ভাস হয়ে ইয়ংজুকে একটা প্রশ্ন করে। সে বলে আমি কি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? ইয়ংজু বলে হ্যাঁ অবশ্যই। তখন জিউন জানতে চায় তোমার আর ইউহানের মধ্যে আসলে কি হয়েছে, তুমি ওকে এত ঘৃণা করো কেন? এই প্রশ্ন শুনে ইয়ংজু চুপ হয়ে যায়, সে কোনো উত্তর দেয় না। জিউন বুঝতে পারে এই বিষয়টা নিয়ে কথা বলতে সে স্বস্তি বোধ করছে না, তাই সে আর জোর করে না, বরং বলে ঠিক আছে উত্তর দিতে হবে না। তারপর হঠাৎ সে হাত বাড়িয়ে বলে তাহলে আমরা কি বন্ধু হতে পারি? ইয়ংজু কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে, তারপর সেও হাত বাড়িয়ে দেয়। দুজনের মুখেই হাসি ফুটে ওঠে। এভাবে জিউন আর ইয়ংজুর বন্ধুত্ব শুরু হয়। অন্যদিকে স্কুল ছুটির পর সবাই চলে যাওয়ার পরে ইউহান নিজের জিনিসপত্র নেওয়ার জন্য লকার খোলে। তখন সে দেখতে পায় তার মার্শাল আর্টের ইউনিফর্মের ভিতরে একটা চিঠি রাখা আছে। এটা সেই চিঠি যেটা একটু আগে একজন মেয়ে চুপি চুপি রেখে গিয়েছিল, কিন্তু মেয়েটাকে সেটা এখনো কেউ জানে না। ইউহান চিঠিটা খুলে পড়ার চেষ্টা করে, কিন্তু চিঠিতে এমন কিছু শব্দ আর চিহ্ন ছিল যেগুলোর মানে সে বুঝতে পারছিল না। তাই সে চিঠিটা নিয়ে রেস্টুরেন্টে চলে যায় জিউনকে দেখানোর জন্য, কিন্তু সেখানে জিউন ছিল না। তাই সে রেস্টুরেন্টে ম্যানেজারের সাহায্য চায়। ম্যানেজার চিঠিটা পড়ে বলেন পুরোটা ঠিক মতো বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে এখানে নিজের ক্ষতি করার কথা লেখা আছে, আর যে মেয়েটা এই চিঠিটা লিখেছে সে আগে তোমাকে পছন্দ করত কিন্তু এখন আর করে না। এরপর তিনি মোবাইলে একটা ট্রেন্ডিং শব্দ দেখিয়ে বলেন এই শব্দটার মানে হলো নিজেকে আঘাত করা বা খুব খারাপ কিছু ভাবা। এটা শুনে ইউহান হঠাৎ খুব চিন্তিত হয়ে পড়ে। তারপর চিঠির নিচে থাকা একটা বিশেষ সাইনের দিকে তাকায়, আর ঠিক তখনই তার কিছু একটা মনে পড়ে যায়। সে দ্রুত বাড়ি ফিরে যায়। তারপর পুরনো জিনিসপত্র ঘাঁটতে শুরু করে। একসময় সে একটা পুরনো ডায়েরি খুঁজে পায়। ডায়েরির ভিতরে জিউনের লেখা একটা পুরনো নোট ছিল, আর সেই নোটেও ঠিক একই রকম সাইন আঁকা ছিল। এটা দেখে ইউহানের মাথায় একটা ভুল ধারণা জন্মায়। সে ভাবে এই চিঠিটা নিশ্চয়ই জিউন লিখেছে আর সে আমাকে পছন্দ করত, কিন্তু এখন আর করে না, তাই হয়তো সে খুব খারাপ অবস্থায় আছে। এই চিন্তা মাথায় আসতেই ইউহান ভয় পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে জিউনকে কল করতে শুরু করে, একবার দুইবার তিনবার, এভাবে বারবার ফোন করতে থাকে, কিন্তু কোনো কলেরই উত্তর আসে না। তখন সে আর দেরি না করে দৌড়ে জিউনের বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে জিউনের বাবা মায়ের সাথে দেখা হয়। তারা অবাক হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন ইউহান জানতে পারে জিউন ছাদে গাছপালার কাজ করছে। এই কথা শুনে সে দ্রুত ছাদের দিকে দৌড়ায়, আর সেখানে গিয়ে দেখে জিউন একদম ঠিকঠাক আছে। তাকে সুস্থভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ইউহান স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর আর কিছু না ভেবেই সে জিউনকে জড়িয়ে ধরে। জিউন পুরো শকড হয়ে যায়, কারণ সে কিছুই বুঝতে পারছিল না। সে অবাক হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে, তুমি এত চিন্তিত কেন? তখন ইউহান তাকে পুরো চিঠির ব্যাপারটা খুলে বলে। চিঠিটা দেখায় আর জানায় কেন সে এত ভয় পেয়েছিল। সব শুনে জিউন হেসে ফেলে। সে বলে
এই সাইনটা শুধু আমি না, আমাদের স্কুলের অনেক মেয়ে ব্যবহার করে। এরপর সে চিঠিটা আরো ভালো করে দেখতে থাকে, আর সেই সময় ইউহান চুপি চুপি নিজের পাঠানো মেসেজগুলো ডিলিট করতে শুরু করে, কারণ আতঙ্কের মধ্যে সে জিউনকে অনেক আবেগী মেসেজ পাঠিয়ে ফেলেছিল। ভাগ্য ভালো জিউন তখনও সেগুলো পড়েনি, তাই ইউহান দ্রুত মেসেজগুলো মুছে দেয়। কিন্তু এখান থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে যায়, ইউহান শুধু জিউনের জন্য চিন্তা করে না, সে আসলে তাকে অনেক বেশি পছন্দ করে, কিন্তু এখনো সেটা কাউকে বুঝতে দেয়নি। এরপর তারা দুজন সিদ্ধান্ত নেয় পরের দিনে স্কুলে গিয়ে মিস রিনের সাথে এই চিঠির ব্যাপারে কথা বলবে, কারণ যেই এই চিঠি লিখে থাকুক তাকে খুঁজে বের করা খুব জরুরি। পরের দিন সকালে ইউহান আর জিউন সরাসরি স্টাফ রুমে চলে যায়, কারণ তারা মিস রিনের সাথে সেই রহস্যময় চিঠির ব্যাপারে কথা বলতে চায়। কিন্তু সেখানে গিয়ে দেখে ইয়ংজু আগেই মিস্টার লির সাথে দাঁড়িয়ে আছে। মিস্টার লি দুজনকে দেখে জিজ্ঞেস করে, তোমরা এখানে কি করছো? তখন ইউহান পুরো চিঠির ঘটনাটা খুলে বলে। সে চিঠিটা মিস্টার লির হাতে দেয়। মিস্টার লিও চিঠিটা ভালো করে পড়ার চেষ্টা করে, কিন্তু তিনিও তেমন কিছু বুঝতে পারেন না। তাই তিনি বলেন, আমি এই ব্যাপারটা ডিরেক্টরকে জানাবো এবং মিস রিনকেও দেখাবো। এরপর ইউহান আর জিউন সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু ইউহানের চিন্তা কিছুতেই কমছিল না। সে বারবার ভাবছিল এই চিঠিটা আসলে কে লিখেছে, আর সত্যি কি কেউ বিপদে আছে। ঠিক তখনই জিহু তাদের সাথে যোগ দেয়। তিনজন মিলে সিদ্ধান্ত নেয় তারা নিজেরাই তদন্ত করবে। তারা স্কুলের মেয়েদের একটা তালিকা তৈরি করে, তারপর একে একে অনেকের সাথে কথা বলতে শুরু করে। ইউহান সরাসরি জিজ্ঞেস করছিল, তোমাদের মধ্যে কেউ কি আমাকে পছন্দ করতো আর এখন খুব কষ্টে আছে? কিন্তু বেশিরভাগ মেয়ে অবাক হয়ে যায়। কেউ বলে না, আমি না। আবার কেউ বলে, ইউহানকে? আমি তো ওকে ঠিকমতো চিনি না। এসব উত্তর শুনে ইউহানের অবস্থা আরো খারাপ হয়ে যায়। অন্যদিকে সেই সময় ডিরেক্টর লিন পুরস্কার নিয়ে স্কুলে ফিরে আসেন। ফিরেই তিনি জিউনের ইন্টার্নশিপ সংক্রান্ত ঝামেলার কথা জানতে পারেন, তাই তিনি জিউনের সাথে দেখা করতে যান। কিন্তু ক্লাসরুমের সামনে এসে হঠাৎ তার চোখ ইয়ংজুর দিকে পড়ে। ইয়ংজুকে দেখেই তিনি অদ্ভুতভাবে খুশি হয়ে যান, মনে মনে কিছু একটা ভাবতেও থাকেন। কিন্তু কেন তিনি ইয়ংজুকে দেখে খুশি হলেন সেটা তখনও আমাদেরকে দেখানো হয় না। এদিকে জিউন তদন্ত করতে গিয়ে ইউনবির সাথে দেখা করে। সে সরাসরি জিজ্ঞেস করে, তুমি কি কখনো ইউনের উপর ক্রাশ ছিলে? ইউনবি সঙ্গে সঙ্গে বলে, ওই পাগলটাকে আবার কে পছন্দ করবে? তারপর জিউন তাকে সেই সাইনটা দেখায়। ঠিক তখনই ইউনবির কিছু একটা মনে পড়ে যায়। সে বলে, এই সাইনটা আমি মিশনের কাছ থেকে শিখেছিলাম। এই কথা শুনে জিউন অবাক হয়ে যায়, কারণ সেও একই সাইন মিশনের কাছ থেকে শিখেছিল। হঠাৎ করে অনেক ঘটনা তার মাথায় আসতে শুরু করে। সে মনে করতে থাকে ইন্টার্নশিপের সময় যখনই ইউহানের কথা উঠতো মিশন খুব উত্তেজিত হয়ে যেত, আর রেস্টুরেন্টে সেদিনও তাকে খুব অস্বাভাবিক লাগছিল। সবকিছু মিলিয়ে জিউনের মনে হতে থাকে, তাহলে কি চিঠিটা মিশনই লিখেছে? এই চিন্তা মাথায় আসতে সে দৌড়ে মিশনের লকারের দিকে যায়। সেখানে গিয়ে দেখে একই রকম সাইন সত্যি আছে। তখন সে বুঝে যায় তার ধারণা সম্ভবত ঠিক, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, কারণ সেই সময় মিশন স্কুলের ছাদের একদম কিনারায় দাঁড়িয়েছিল, আর জিউন এখনো তার কাছে পৌঁছাতে পারেনি। মিশনের চোখে মুখে প্রচন্ড কষ্ট আর হতাশা দেখা যাচ্ছিল। জিউন নিচ থেকে তাকে দেখে ভয় পেয়ে যায়। সে দ্রুত তার দিকে দৌড়াতে শুরু করে। আর ঠিক এই টেনশন ভরা মুহূর্ত দিয়েই এই 2 নাম্বার এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তারপর কি হবে? সত্যি কি মিশন ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবে, নাকি ইউহান তাকে বাঁচাবে? সব জানতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, যেন আমি 3 নাম্বার এপিসোড খুব শীঘ্রই নিয়ে আসতে পারি। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।